আজকে আমরা যৌগের সংকেত ও নামকরণ শিখব। তা যৌগ বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখে নিই। তা এর জন্য প্রথমে আমি বলে দিই তোমাদের, এর জন্য আমি একটা বই লিখছি। এই যে এই বইটা তোমরা বাজার থেকে কিনে নিতে পারো। এটা মুসলিম বুক ডিপোতে পাওয়া যায়, ওখানে পাবে। তা প্রথমে আমরা এই বইটা সম্বন্ধে বললাম যে বইটা কাজে লাগবে, তোমাদের ভর্তি পরীক্ষা তো কাজে লাগে, অনেকেই ভর্তি পরীক্ষার সময় এটা কিনে নিয়ে যায়। তো বইটা তো শেষ হয়ে গেছিল, এই বছর বের করছি আবার। তা যৌগ বলতে কি বুঝতেছি আমরা? যৌগ হলো একাধিক মৌলের সুনির্দিষ্ট মৌল সংযুক্তির বা সুনির্দিষ্ট পরমাণু সংযুক্তির পরমাণু সমাবেশ। আহ, আর এছাড়া আরো সংজ্ঞা আছে। আহ, আরেকটা সংজ্ঞা হলো যে উৎসভেদে একটা সংজ্ঞা দেওয়া হয়। যেসব পদার্থ উৎস নির্বিশেষে সকল নমুনাতে বা সকল অবস্থায়, অবস্থা বলতে কঠিন, তরল, বায়বীয় তিনটা অবস্থায়, সকল অবস্থায় রাসায়নিক বিশ্লেষণ করলে সুনির্দিষ্ট অনুপাতে একই মৌলসমূহ পাওয়া যায়, তাদেরকে যৌগ বলে। তাহলে একটা উৎস যেখানেই থাক, যে এখান থেকেই পাই না কেন, আমরা যৌগ বলতে এই নির্দিষ্ট অনুপাতের বিষয়গুলোকে বুঝবো। তা যৌগের প্রতিটা যৌগের মধ্যে একাধিক মৌল থাকে। হ্যাঁ, প্রতিটি যৌগে দুই বা ততোধিক মৌল সমন্বয়ে গঠিত। যত যৌগই বলি দুই একাধিক মৌল পাবো আমরা। তা যৌগের মধ্যে উপাদান মৌলসমূহের অনুপাত আমরা জানি। আর যৌগের যে নাম হয়, এই নামটা আমরা দেখি যে যৌগের নাম বিভিন্ন ধরনের নাম হয়, যেমন পরিচিত নাম, উদ্ভুত নাম, বাণিজ্যিক নাম, আবিষ্কারক প্রদত্ত নাম, ব্যবহারকারী প্রদত্ত নাম, আর হলো রাসায়নিক নাম। রাসায়নিক নাম ব্যতীত অন্যান্য নাম কোনো নিয়ম মেনে দেওয়া হয় না। রাসায়নিক নামটা হলো একটা নিয়মের মধ্যে চলে। তা আমরা সেই নিয়মটাই আমরা শিখব। তো যৌগের নামকরণের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা বিবেচনা করব সেগুলি একটু হাইলাইট করি। যৌগের নামকরণের ক্ষেত্রে যৌগের বা যৌগিক পদার্থের উপাদান কণা সমূহে অনুসারে ওর নাম এক বা দুই শব্দে হবে। এই বিষয়টা একটু ভালো করে মনে রাখবে। যৌগের নাম, রাসায়নিক নাম সবসময় এক বা দুই শব্দে। কয় শব্দে নাম হয়? প্রশ্নের জবাব দাও কেউ একজন। নামটা গুড। তাই উপাদান কণার অণু হলে যৌগটির নাম এক বা দুই শব্দ হবে, অণু হলে এক বা দুই শব্দ হবে, কিন্তু উপাদান কণা যদি আয়ন হয় তাহলে অবশ্যই দুই শব্দ হবে। হ্যাঁ, উপাদান কণাগুলো যদি আয়ন হয় তাহলে যৌগের নাম দুই শব্দ হবে। অধিকাংশ অজৈব যৌগকে ধনাত্মক ও ঋণাত্মক এই দুইটা অংশের সমন্বয়ে গঠিত বলে বিবেচনা করা হয়। হ্যাঁ, অজৈব যৌগ আর জৈব যৌগগুলোকে আমরা এক শব্দেই বলি। হ্যাঁ, এই উদ্দেশ্যে কিছু সিম্পল যৌগের নামকে উদ্ভুত নাম হিসাবে ব্যবহার করা হয়, যেমন পানির জন্য হাইড্রো বা হাইড্রেট, অ্যামোনিয়ার জন্য অনুরূপে অ্যামোনিয়া ইত্যাদি ব্যবহার করা হয়। যৌগকে ধনাত্মক ঋণাত্মক অংশে বিবেচনা করা হয়, ধনাত্মক ঋণাত্মক অংশকে রেডিক্যাল বা মূলক বলে। হ্যাঁ, যৌগের মধ্যে যে ধনাত্মক ঋণাত্মক অংশ বিবেচনা করা হবে তাদেরকে রেডিক্যাল বা মূলক বলবো। তা যৌগের মধ্যে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে প্রিফিক্স কিছু ব্যবহার, সংখ্যার জন্য কিছু প্রিফিক্স ব্যবহার করে থাকি আমরা। এই প্রিফিক্স গুলো তালিকা তোমাদের একটু করতে হবে। সংকেতে যদি একাধিক প্রতীক থাকে, প্রতীকের সংখ্যা নির্দেশ করা আবশ্যক। সংখ্যা নির্দেশের জন্য সংখ্যা নির্দেশক শব্দ ব্যবহার করা হয়, এদেরকে গুণক বলে। হ্যাঁ, গুণক বা মাল্টিপ্লায়ার বলে। কোন মৌলের পরমাণু সংখ্যা একাধিক হলে উক্ত মূলকের নামের পূর্বে পরিমাণ সংখ্যা নির্দেশের জন্য নিম্নের প্রিফিক্স শব্দগুলো ব্যবহার করা হবে। যেমন এক থাকলে মনো, দুই থাকলে ডাই, তিন থাকলে ট্রাই, চার থাকলে টেট্রা, পাঁচ থাকলে পেন্টা, ছয় থাকলে হেক্সা, সাত থাকলে হেপ্টা, আট থাকলে অক্টা, নয় থাকলে ননা, 10 থাকলে টেকা।
আর 11 থাকলে আনডেকা, 12টা থাকলে ডোডেকা, 13টা থাকলে ট্রাইডেকা, এরকম করে আমরা সংখ্যা নির্দেশক শব্দগুলো ব্যবহার করব। গুণক তালিকাটা তোমাদের এটা মুখস্থ রাখতে হবে। তো আমরা গুণক তালিকা দেখলাম। মূলক, হ্যাঁ, আমাদের যৌগের মধ্যে মূলক, বিভিন্ন রকম মূলক আমরা বলে থাকি। হ্যাঁ, তো এই মূলকগুলো আমরা মূলকের সংজ্ঞা টঙ্গা গুলো আমরা দেখবো। মূলক বা রেডিক্যাল রেডিক্যালের বানান দুই রকম আছে, একটা হলো সিএল আর একটা হলো সিএলই। হ্যাঁ, রেডি বানানের সাথে কেউ সিএল ব্যবহার করে, সিএলই ব্যবহার করে। বাংলা হলো মূলক। একক কণা রূপে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণে সক্ষম, তড়িৎ চার্জ যুক্ত বা তড়িৎ চার্জ মুক্ত, হ্যাঁ, যুক্ত হতে পারে, মুক্ত হতে পারে, পরমাণু বা পরমাণু গুচ্ছকে মূলক বলে। চার্জ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু পরমাণু গুচ্ছ হইতে হবে। মূলকসমূহ দ্রবণ, যৌগ ও বিক্রিয়া ব্যতীত মূলকসমূহ স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারে না। হ্যাঁ, স্বাধীন অস্তিত্ব এদের আমরা পাবো না সাধারণভাবে। এদেরকে যৌগের মধ্যে পাইতে হবে, অথবা দ্রবণে পাইতে হবে, অথবা বিক্রিয়া মাধ্যমে পাইতে হবে। তা মূলকের শ্রেণী বিভাগের ভিত্তি 4 ভাবে আমরা মূলকের শ্রেণী বিভাগ করে থাকি। চার্জের প্রকৃতি অনুসারে মূলক হলো 3 রকমের, একটা ধনাত্মক মূলক, একটা ঋণাত্মক মূলক, একটা হলো মুক্ত মূলক। হ্যাঁ, মুক্ত মূলকে কোনো চার্জ থাকে না, ধনাত্মক মূলকে পজিটিভ চার্জ থাকে, ঋণাত্মক মূলকে নেগেটিভ চার্জ থাকে। আর মৌলত্ব অনুসারে মূলক 2 রকমের, সরল মূলক আর যৌগ মূলক। হ্যাঁ, সরল মূলক, যৌগ মূলক আমাদেরকে আমরা আলোচনা করব। আর ব্যবহারিক রসায়নে তোমাদের 2 ধরনের মূলক আছে, ক্ষারকীয় মূলক আর অম্লীয় মূলক। এটা ব্যবহারিকে ব্যবহার করা হয়। আর জৈব যৌগে মূলক আছে, অ্যালকাইল মূলক আর কার্যকরী মূলক। জৈব যৌগের 2 রকম মূলক আছে। তো এইভাবে 4টা শ্রেণীতে আমরা মূলকগুলোকে ভাগ করে থাকি 4 ভাবে। তা ধনাত্মক মূলক হলো ধনাত্মক চার্জযুক্ত মূলক, এদেরকে ক্যাটায়ন বলে। আর ঋণাত্মক মূলক হলো ঋণাত্মক চার্জযুক্ত মূলক, এদেরকে অ্যানায়ন বলে, জলীয় দ্রবণে অ্যানায়ন বলে। আর মুক্ত মূলক হলো অযুগল ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা পরমাণু গুচ্ছকে মুক্ত মূলক বলে। আর সরল মূলক হলো যে মূলকের একটা মাত্র মৌল থাকে, তাকে সরল মূলক বলে। যেমন সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, আয়োডাইন আয়ন, অক্সাইড আয়ন ইত্যাদি। আর যৌগ মূলক আছে আমাদের হাতে। হ্যাঁ, যৌগমূলক হলো তড়িৎচার্জযুক্ত পরমাণু গুচ্ছ, যা একক কণা রূপে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাদেরকে যৌগমূলক বলে। যেমন হাইড্রোনিয়াম আয়ন, তারপরে তোমার অ্যামোনিয়াম আয়ন, হাইড্রোক্সাইড আয়ন ইত্যাদি। আর ক্ষারকীয় মূলক, অম্লীয় মূলক, এগুলি প্র্যাকটিক্যালি লাগবে, সেটা আমরা বলবো। তা মূলকের সংকেত লিখতে হয়। হ্যাঁ, মূলকের সংকেত আমরা লিখে থাকি চার্জ দিয়ে। উপাদান মৌলসমূহের স্ব প্রতীকের ডান পাশে পাদদেশে তাদের আপেক্ষিক পরিমাণ সংখ্যা নির্দেশ করে, এবং সম্পূর্ণ প্রতীক ব্যবস্থাটির উপরে ডান দিকে যোজনী সহ চার্জের প্রকৃতি নির্দেশ করে মূলকের সংকেত লেখা হয়। মূলকের সংকেত লেখার নিয়ম যেমন এখানে দেখানো হয়েছে। যেমন এখানে দেখো, এই কার্বন CO3 3টা অক্সিজেন পরমাণু আছে, আর উপরে চার্জ -2 দিয়ে লেখা হয়েছে, এরকম আর কি। সংকেতের প্রতীক মৌলগুলির মোট প্রোটনের চাইতে মোট ইলেকট্রন কম হলে তার ধনাত্মক হবে, আর মোট ইলেকট্রন বেশি হলে তার ঋণাত্মক হবে। চার্জের পরিমাণ সংখ্যাকে চার্জ চিহ্ন প্লাস বা মাইনাসের বামে সংখ্যা সহযোগে প্রকাশ করা হবে। চার্জের পরিমাণ হবে হলো ইলেকট্রন চার্জের সমান বা পূর্ণ সংখ্যার গুণিতক। এইভাবে সংকেত লিখতে হয়। আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। আমরা দেখি তো এখানে কোথায় ইলেকট্রন কম আছে আর কোথায় বেশি আছে, তোমরা বলতে পারো কিনা এই সংকেতগুলোতে? এই যে এই সংকেতটায় এই ইলেকট্রন কি কম আছে না বেশি আছে? H2N বন্ড NH2, এখানে ইলেকট্রন সমান সমান আছে। এই N3 পজিটিভ, এখানে ইলেকট্রন কম আছে না বেশি আছে? এখানে কম আছে। N3 নেগেটিভ, এখানে বেশি আছে।
বেশি আছে। N3 মনোনেগেটিভ, এখানে একটা বেশি আছে। একটা বেশি আছে বলা মুশকিল, যাই বেশি আছে। আর এখানে NH4 পজিটিভ, এখানে মোট প্রোটনের চাইতে ইলেকট্রন কি কম না বেশি? কম। কম আছে। আর O ইজ নেগেটিভ, এখানে মোট প্রোটনের চাইতে ইলেকট্রন বেশি। বেশি আছে। তাহলে মূলকের শ্রেণীবিভাগ যদি আমরা করি, হ্যাঁ, মূলকের শ্রেণীবিভাগ যদি তাকাই, তাহলে আমরা এইভাবে শ্রেণীবিভাগ করতে পারি। মূলক প্রথমে সরল মূলক, যৌগমূলক। সরল মূলকে দুই রকম হয়, ধনাত্মক ঋণাত্মক। যৌগমূলক ধনাত্মক ঋণাত্মক। তো আমরা ধনাত্মক ঋণাত্মক, সরলমূলক, যৌগমূলক। আচ্ছা, মূলকের নামকরণ। আমি যৌগের নামকরণের আগে মূলকের নামকরণ শেখাই, কারণ যে মূলক থেকেই যৌগের নামগুলো আমরা পাবো, কারণ কিছু বিষয় এখানে আছে। তো মূলকের নামে নিম্নের বিষয়গুলো মনে রাখতে হবে। মূলকের উপাদান মৌল বা মৌলসমূহের নাম থাকতে হবে। যোজনী, স্থির বা বিষম যোজনী বিষয়টা আমাদের ধারণায় রাখতে হবে। জারণ অবস্থা, কি ধরনের জারণ অবস্থা আছে, ধনাত্মক, ঋণাত্মক, নিম্ন না উচ্চ, সেটা ধারণায় রাখতে হবে। অক্সিজেন, নাইট্রোজেন, সালফার মৌলের উপস্থিত থাকলে কিছু কিছু নাম সংযুক্ত হয়, সেই বিষয়টা আমাদের রাখতে হবে। আর ক্যাটিনেশন, মানে একই মৌলের একাধিক পারমাণবিক শিকল গঠন, এই বিষয়টা আছে কিনা সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। এতগুলো বিষয়ের দিকে নজর দিয়ে আমাদের যৌগের নামকরণ করতে হবে। তা এখানে আমি বিস্তারিত যাওয়ার আগে তোমাদের কিছু তালিকা, আমি কিছু কাজ করছি, এগুলো একটু দেখাই, তোমাদের একটু সুবিধা হবে, তাহলে দ্রুত পড়া হবে। মূলকের নামের মধ্যে সাফিক্স, প্রিফিক্স দুইটা অংশ থাকবে। হ্যাঁ, একটা মৌলের নাম তো থাকবেই, আর এছাড়াও সাফিক্স, প্রিফিক্স হিসাবে কিছু অংশ থাকবে। সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবে তোমরা, এবং এই তালিকাটা করে রাখবে। হ্যাঁ, যেমন ধনাত্মক মূলক যদি তুমি নামকরণ করতে চাও, তাহলে সেই মূলকটাকে আমরা দেখব সরল মূলক না যৌগমূলক। যদি সরল মূলক হয় তাহলে সেটা স্থির যোজি না পরিবর্তনশীল যোজি। যদি স্থির যোজি হয় তাহলে মৌলের নামটাই মূলকের নাম। আর বিষম যোজি হইলে, সরল মূলকটা যদি বিষম যোজি হয় তাহলে সেখানে সেই যোজনী আবার নিম্ন না উচ্চ। যদি যে নিম্ন হয় তাহলে আস যুক্ত হবে, যদি উচ্চ হয় তাহলে ইক যুক্ত হবে। আর যৌগমূলক যদি হয়, যৌগমূলকের মধ্যে অক্সিজেন আছে কিনা, যদি অক্সিজেন থাকে, যদি না থাকে, নাই, তাহলে ইয়াম হবে যৌগমূলক। আর যদি আসে তাহলে আইল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মৌলের নাম ধনাত্মক, এই আমাদের ধনাত্মক যে মূলক যখন আমরা চিন্তা করব, তখন মৌলের নাম হতে পারে, অথবা মৌলের নামের সাথে আস আসতে পারে বা ইক আসতে পারে, বা ইয়াম হতে পারে, আইল হতে পারে। যেমন আমি এখানে তালিকা তোমাদের দিব এখনই, তালিকা দেখলেই তোমরা বুঝবে যে বিষয়টা কি। তাহলে এই সংক্ষেপে আমি এইটা বিষয়টা নিয়ে আসছি। হ্যাঁ, ধনাত্মক মূলকের নাম দুই রকম হয়। হ্যাঁ, স্থির যদি সরল মূলকের নাম, ধনাত্মক সরল মূলকের নাম দুই রকম হবে। আমরা একটু তুলে নিয়ে আসি। তাহলে আমরা দেখতে পজিটিভ মূলকের নামকরণ। স্থির যোজী মৌলের ক্ষেত্রে নামকরণ ও বিষম যোজী মৌলের ক্ষেত্রে নামকরণের পদ্ধতি ভিন্ন। স্থির যোজী মৌলের ক্ষেত্রে একটি মাত্র যোজনী যুক্ত পজিটিভ মূলক গঠনকারী মৌল, স্থির যোজী মৌলের পজিটিভ মূলকের নাম মৌলের নামের অনুরূপ হবে। যেমন হাইড্রোজেন এর নাম হাইড্রোজেন আয়ন, সোডিয়ামের নাম সোডিয়াম আয়ন, জিঙ্কের নাম জিঙ্ক আয়ন ইত্যাদি। মৌলের যা নাম সেই নামই হবে। আর বিষম যদি হয়, বিষম যদি হইলে তখন নামের বিষয়ে আমাদের বিষয় আসবে। হ্যাঁ, একটা বিষম যদি হইলে তখন নামের ক্ষেত্রে ডান পাশে বন্ধনীতে, নামের শেষে ডান পাশে বন্ধনীতে আবদ্ধ অবস্থায় রোমান সংখ্যায় জারণ অবস্থা বা কার্যকরী যোজনী প্রকাশ করতে হয়, এটা নিয়ম। হ্যাঁ, যেমন আয়রনের ক্ষেত্রে আমাদের আয়রন 2 আয়ন লিখছি, তারপরে
Fe3 পজিটিভের ক্ষেত্রে আমরা Fe আয়রন 3 আয়ন লিখছি। আর আগে এদের নামের কম যোজনীর ক্ষেত্রে ইক এবং বেশি যোজনী কম যোজনীর ক্ষেত্রে আস, হ্যাঁ, কম যোজনীর ক্ষেত্রে আস এবং বেশি যোজনীর ক্ষেত্রে উচ্চতর নিকটতম উচ্চতর যোজনী নিকটতম উচ্চতর যোজনী যেটা সেজন্য আমরা ইক ব্যবহার করতাম। আর এখানে নামটার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে পূর্বে এই মৌলটার ল্যাটিন নাম ব্যবহার করতে হবে। আসিকের ক্ষেত্রে ল্যাটিন নাম ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই সাধারণ আয়রন, যেমন আয়রনের ক্ষেত্রে আমাদের ল্যাটিন নাম হলো ফেরাম, তাহলে ফেরামের জন্য একটু কম যোজনীর জন্য ফেরাস এবং নিকটতম উচ্চ যোজনীর জন্য ফেরিক ব্যবহার করে ফেরিক করতে হয়েছে। তো এখানে কিছু তালিকা দিলাম আমি, দেখো স্থির যদি যেগুলা আছে সেগুলি তো কোনো সমস্যা নাই, ওই মৌলের নামেই তার নাম হচ্ছে। কিন্তু পরিবর্তনশীল যোজনীর যে তালিকাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কপারের একটা যোজনী যখন কিউপ্রাস বা কপার 1, কপারের 2 যোজনী যখন কার্যকর তখন কিউপ্রিক বা কপার 2। হ্যাঁ, আর কপারের আরেকটা সংকেত আছে Cu2 পজিটিভ, এটাকে বলা হবে কিউপ্রাস। এবং আয়রন স্বর্ণ যেটা আছে, স্বর্ণের ক্ষেত্রে আমরা অরাস আর অরিক, গোল্ড 1 বা গোল্ড 3 আমরা ব্যবহার করছি। গোল্ড শব্দটা তোমার ইংরেজি শব্দ, আর অরাম হলো তোমার ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দটাকে চেঞ্জ করে অরাস করা হয়েছে আর অরিক করা হয়েছে। এটাকে আগেকার নিয়মে আর বর্তমান নিয়মে গোল্ড ইংরেজি নাম মানে ব্যবহৃত নাম, তার সাথে জারণ অবস্থা। সিমিলারলি নিকেলের ক্ষেত্রে নিকেলের যেহেতু নিকেলাস নিকেলিক আমরা ব্যবহার করি না, আমরা নিকেল 2 আয়ন নিকেল 3 আয়ন এটা ব্যবহার করে থাকি। টিনের ক্ষেত্রে আমাদের স্টানাস টিন যেটা আমাদের আছে, টিনের ল্যাটিন নাম হলো স্টানাম। স্টানাম থেকে স্টানাস, স্টানাম থেকে স্ট্যানিক। হ্যাঁ, উচ্চতর নিকট নিম্নতর জারণ অবস্থায় স্টানাস, উচ্চতর জারণ অবস্থায় স্ট্যানিক। আর লেডের ক্ষেত্রে লেডের প্লাম্বাস প্লাম্বিক। আর যদি আমরা লেড ব্যবহার করি তাহলে লেড 2 আর লেড 4 এইভাবে লিখতে হয়। এখানে বুঝতেই পারতেছো বিষয়গুলো। নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের 1 পজিটিভ হলে নাইট্রাস, 2 পজিটিভ হলে নাইট্রিক। আর বাকিগুলোর জন্য আমাদের বাকিগুলোর জন্য আর কোনো বুদ্ধি নাই, এই জন্য আমাদের ওই ব্র্যাকেটে এক্স লিখে মানে জারণ অবস্থা লিখে সারে দিতে হবে। আস এবং ইক শব্দটা মাত্র 2টা জারণ অবস্থা প্রকাশ করতে পারে, আর বাকিগুলোর জন্য আমাদের আর কোনো বুদ্ধি নাই। ক্লোরিনের ক্ষেত্রে আমাদের ক্লোরিন ক্লোরাস বা ক্লোরিক আমরা এখানে বলবো না। হ্যাঁ, ক্লোরিনের আয়ন দিয়ে আমাদের বলতে হবে বা যোজনী দিয়ে বলতে হবে। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ম্যাঙ্গানিজের কম যোজনী 2 যোজনী ম্যাঙ্গানাস আর বেশি যোজনী ম্যাঙ্গানিক, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমাদের 4 যোজনীর জন্য ম্যাঙ্গানিক, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমাদের এই জারণ অবস্থা দিয়ে উল্লেখ করতে হবে। এই হলো তালিকা, এটা তোমরা একটু খেয়াল রাখবে, তাহলেই হবে। আর এরপরে আমরা নেগেটিভ যৌগমূলকের যদি আমরা ধনাত্মক যৌগমূলক যদি আমরা চিন্তা করি, ধনাত্মক যৌগমূলকে আমি একটু আগে বললাম যে পজিটিভ যৌগমূলকের ক্ষেত্রে আমাদের ইয়াম বা আইল যুক্ত করতে হয়। এখানে কিছু আমি উদাহরণ দিয়ে দিই, তোমরা দেখতে পাবে। হ্যাঁ, ধনাত্মক পজিটিভ যৌগমূলকের নামকরণে পজিটিভ যৌগমূলকের নামের শেষে ইয়াম বা আইল থাকে। যেমন এই তালিকায় দেখো, এই NO পজিটিভ নাইট্রোসাইল, মানে এখানে এটা আইল যুক্ত হয়েছে, NO2 পজিটিভ নাইট্রোনিয়াম হয়েছে, অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, হাইড্রোনিয়াম, অ্যাসাইলিয়াম, সালফোনিয়াম। আর এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেন দিয়ে যখন যুক্ত হয়েছে তার সালফোনাইল, থায়োনাইল হয়েছে, ক্রোমাইল হয়েছে, ইউরেনাইল হয়েছে। এগুলি কিছু তোমরা নাম পাবে। হ্যাঁ, এগুলি ধাতুর ক্ষেত্রে বা ক্ষেত্রে আমরা এই কি নাম আইল, অক্সিজেন থাকলে সাধারণত আইল যুক্ত করব, কিন্তু কিছু কিছু জায়গায় ইয়াম যুক্ত করতে হয়, এগুলো একটু মুখস্থ রাখবে। হ্যাঁ, হাইড্রোজেন যুক্ত পজিটিভ যৌগমূলকের হাইড্রোজেন পজিটিভ আচরণ করলে যৌগমূলকের নামের শেষে ইয়াম যুক্ত হবে। আর হাইড্রোজেন যুক্ত পজিটিভ যৌগমূলকে হাইড্রোজেন নেগেটিভ আচরণ করলে যৌগমূলকের নামের শেষে আইল যুক্ত হবে। অক্সিজেন যুক্ত পজিটিভ যৌগমূলকের নামের শেষে আইল যুক্ত থাকে, এখানে অক্সিজেন অক্সাইড রূপে থাকে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, আইল ইয়াম কখন হচ্ছে।
এখন ঋণাত্মক মূলক, ঋণাত্মক মূলকের নামের শেষে যদি সরল মূলক হয় ঋণাত্মক মূলক, তাহলে আইড হবে। আর যদি যৌগমূলক হয়, যদি অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন চিন্তা করব, যদি অক্সিজেন নাই তাহলে আইড হবে। আর যদি অক্সিজেন আছে তাহলে তখন আবার জারণ অবস্থার মধ্যে যাব। অক্সিজেন থাকলে জারণ অবস্থা বিবেচনা করতে হবে। নিম্ন জারণ অবস্থা হলে আইট হবে, উচ্চ জারণ অবস্থা হলে এট হবে, আর স্থির জারণ অবস্থা হলে এট হবে। হ্যাঁ, আর নিম্ন চাইতে যদি নিম্নতর হয় তাহলে নামের আগে হাইপো যুক্ত হবে, আর উচ্চর চাইতে যে উচ্চতর হলে নামের আগে পার যুক্ত হবে। এখানে আবার জারণ অবস্থাগুলোর একটু চিন্তা ভাবনা করে নিয়ে আমাদেরকে হ্যাঁ নিয়ে আসতে হবে। তো আমরা দেখি এটা তালিকা একটু আহ এই তালিকায় যাওয়ার আগে নেগেটিভ মূলকের নামের সাথে সাথে কি কি যুক্ত থাকে এটা একটু তালিকা একটু দেখে নিই। নেগেটিভ মূলকের নামের সাথে যুক্ত অংশগুলো, নেগেটিভ মূলকের নাম করে নেগেটিভ মূলকের নামের শেষে ডান দিকে আইট থাকে, এট থাকে, আইট থাকে, এই তিনটার জিনিসের বাইরে আর কিছু থাকে না নামের ডান দিকে। আর নামের বাম দিকে হাইপো থাকে, পার থাকে, অর্থ থাকে, মেটা থাকে, পাইরো থাকে, অ্যাজো থাকে, থায়ো থাকে, পারক্সি থাকে নামের আগে বাম দিকে। আর ডান দিকে থাকে হলো আইড, এট, আইট, তিনটা জিনিসের যে কোনো একটা থাকে। আর নামের আগে হাইপো বা পার বা অর্থ বা মেটা বা পাইরো বা অ্যাজো বা থায়ো বা পারক্স এগুলি থাকে। হাইপো পার একসাথে থাকে না। হ্যাঁ, অর্থ মেটা পাইরো এই তিনটা একসাথে থাকে না, এই তিনটার যে কোনো একটা থাকে। হাইপো বা পার, হ্যাঁ, অর্থ বা মেটা, হ্যাঁ, বা পাইরো, আর এগুলি একসাথে থাকতে পারে অ্যাজো, থায়ো, পারক্সি। তাহলে এই তিনটা একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে। হাইপো এবং পার এই দুটো একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে। তাহলে আমরা পাচ্ছি হলো হাইপো বা পার, হ্যাঁ, অর্থ বা মেটা অথবা পাইরো, আর অ্যাজো, থায়ো, পারক্সি একসাথে থাকতে পারে। তাহলে এই এই এগুলি সব যে কোনোটাই তোমাদের এগুলি চিন্তা করে কাজ করতে হবে। হ্যাঁ, আমরা এই এই যৌগের নামের একটা তালিকা দিচ্ছি এই সংকেতে, তোমরা দেখে নাও। হাইড্রোক্সাইড ব্যতীত অক্সিজেন যুক্ত, অক্সিজেন মুক্ত, হ্যাঁ, যেখানে অক্সিজেন নাই, হাইড্রোক্সাইডটা বাদ দিয়ে সকল নেগেটিভ মূলকের নামের শেষে আইড থাকবে। যেখানে অক্সিজেন নাই তার নামের শেষে আইড থাকবে, অক্সিজেন বা সালফার মুক্ত। যেমন হাইড্রোক্সাইড, এটা তো আমি বলছি যে হাইড্রোক্সাইড বাদ দিয়ে, এটা NH2 নেগেটিভ অ্যামাইড, হাইড্রোজেন সালফাইড বা বাইসালফাইড, নামের শেষে আইড আছে। সায়ানাইড, যেহেতু অক্সিজেন নেই, সায়ানাইড, আইসোসায়ানাইড, থায়োসায়ানাইড, হ্যাঁ, আইসোথায়োসায়ানাইড, এই দুটোর নাম অবশ্য ভুল আছে, এটা সায়ানেট হবে, অক্সিজেন সালফার যুক্ত আছে। আর সায়ানামাইড এই একটা সংকেত, এটা সায়ানামাইড বলা হয়। আর ইমাইড, NH2 নেগেটিভ যেটা, এটা হলো ইমাইড। আর ফেরোসায়ানাইড আর হলো ফেরিসায়ানাইড, এই দুটো সংকেত আমাদের প্রায়ই থাকে, এবং ইন্ডাস্ট্রিতেও আমরা বাজারেও কিনতে পাই এই ফেরোসায়ানাইড, ফেরিসায়ানাইড। সো এগুলি আমাদেরকে একটু মনে রাখতে হবে সংকেতগুলো। আর হাইড্রোজেন যুক্ত হাইড্রোক্সাইড এই, আর এছাড়া আমাদের হাতে আরো কিছু মূলক আমরা পাচ্ছি তালিকায়। হাইড্রোক্সাইড ব্যতীত অক্সিজেন যুক্ত, হ্যাঁ, অক্সিজেন যুক্ত সকল নেগেটিভ মূলকের নামে শেষে আইট ও এট থাকবে। তাহলে যেখানে অক্সিজেন আছে সেখানে আইট অথবা এট থাকবে।
নেগেটিভ যৌগমূলকে অক্সিজেন ব্যতীত অপর মৌলটির কার্যকরী যোজনী বা জারণ অবস্থার উপরে আইট ও এট যুক্ত হওয়া নির্ভর করে। একটু আগে আমরা দেখছি এই ছকের মধ্যে যে আইট আর এট কিভাবে যুক্ত হয়। তো নেগেটিভ স্থির যদি হয় তাহলে নামের শেষে এট যুক্ত হবে। বিষম যোজী হইলে তোমার ক্ষুদ্রতর যোজনীর ক্ষেত্রে নামের শেষে আইট যুক্ত হবে, আর বৃহত্তর যোজনীর ক্ষেত্রে নামের শেষে এট যুক্ত হবে। যেমন এখানে তালিকায় দেখো আইট যুক্ত নাম, এই যে নাইট্রাইট, হাইপোক্লোরাইট, ক্লোরাইট, হাইপোব্রোমাইট, ব্রোমাইট, নামের শেষে আইট আছে, সবার নামের শেষে আইট আছে। আর হাইপোথায়োসায়ানাইট, অক্সিজেন আছে যেহেতু আইট আছে। তারপরে হাইপোনাইট্রাইট, সালফাইট, হাইপোফসফাইট, এরকম অনেক নাম আছে, যেগুলো এগুলি তালিকা আমি দিয়ে দিব তোমাদের গ্রুপে, তোমরা এগুলো দেখে নিও। আর উচ্চতর জারণ অবস্থা যদি ব্যবহৃত হয় তাহলে তো আমাদের এট হবে। হ্যাঁ, এখানে এই যে এট যুক্ত তালিকা এখানে দেওয়া আছে, যেমন কার্বনেট, ফসফেট ইত্যাদি। তো এই হলো আমাদের আইট যুক্ত আর এট যুক্ত করা। আর এরপরে তোমাদের হাইপো, পার এগুলি কখন যুক্ত হয় আমরা একটু দেখে নিই। হ্যাঁ, নামের আগে হাইপো, পার এগুলি, অর্থ, মেটা, প্যারা এগুলি যুক্ত হয় কখন? হাইপো যুক্ত হবে এটা হাইপো পার হলো জারণ সংখ্যা নির্ভর। অক্সিজেন বাদে অপর মৌলটা জারণ অবস্থা যদি নিম্নতর হয়, নিম্নতর থেকে নিম্নতর, তখন আমাদের হাইপো যুক্ত হবে। আর পার হলো পার হয়ে গেছে মানে উচ্চতর থেকে উচ্চতর, তখন আমাদের পার যুক্ত হবে। যেমন এখানে এখানে সিএলও হলো এখানে জারণ মান 5, এর জন্য ক্লোরেট যুক্ত করা হয়েছে। আর সিএলও2 নেগেটিভ, এখানে জারণ মান +3, এই জন্য 5-এর চাইতে কম, এই জন্য এটা ক্লোরাইট নাম হয়েছে। আর এখানে এখানে ক্লোরিনের জারণ অবস্থা +1, মানে 3-এর চাইতেও কম, কমের চাইতে কম, এই জন্য হাইপোক্লোরাইট হইলো। আর এখানে জারণ মান হলো 7, 5-এর চাইতে বেশি, মানে বেশির চাইতে বেশি, এই জন্য পার ক্লোরেট হয়ে গেল। তো এই হলো হাইপো এবং পার যুক্ত করার বিষয়। তারপরে তোমাদের অর্থ, মেটা, প্যারা, পাইরো, অর্থ, মেটা, পাইরো কখন যুক্ত হয় আমরা একটু দেখি। অর্থ, মেটা, পাইরো যুক্ত হওয়ার নিয়মটা দেখো এখানে লেখা আছে। অক্সিজেন এবং মৌল অনুপাত, উচ্চ হলে অর্থ, মধ্যম হলে মেটা, নিম্ন হলে পাইরো। তা আমরা দেখে নিই একটা উদাহরণ দিয়ে। হ্যাঁ, অর্থ, মেটা, পাইরো যুক্ত কোনো মৌল একই জারণ অবস্থায় যদি থাকে, মানে জারণ অবস্থা সবগুলো জারণ অবস্থা একই হওয়া লাগবে। তারপরে আমাদের অক্সিজেন আর মৌল যদি উচ্চতর অনুপাত হয় তাহলে অর্থ, মধ্যম মানের অনুপাত হলে মেটা, আর নিম্নতর অনুপাত হলে পাইরো। যেমন এই সংকেতগুলো দেখো, এখানে বোরেটে তোমার অক্সিজেন 2, 3 এবং 7/4, তাহলে 2 যেটাতে আছে সেটা হলো মেটা, এটা মধ্যম মানের। আর 3 যেটা আছে সেটা হলো অর্থ বোরেট। আর সবচেয়ে কম যেখানে আছে 7/4, সেটা হলো পাইরোবোরেট। তো এই হলো বিষয়টা যে উচ্চতর অক্সিজেন থাকলে, অনুপাতটা যদি উচ্চতর অক্সিজেন থাকে, এখানে সবগুলোতেই কিন্তু বোরনের জারণ মান +3। দেখো এখানে 3 দুগুণ 6, 6 থেকে 3 বাদ দিলে +3, এখানে 2 দুগুণ 4, 4 থেকে 1 বাদ দিলে +3, এখানে 7 দুগুণ 14, 14 থেকে 2 বাদ দিলে 12, 12 কে 3 দিয়ে ভাগ করলে +3। তো সবগুলোতেই জারণ মান +3। হ্যাঁ, কিন্তু অক্সিজেনের পরিমাণে কম বেশি থাকার কারণে এটা অর্থ, মেটা, পাইরো হয়েছে। তো এই হলো তোমার মূলকের নামকরণের বিষয়। এরপরে আমরা যৌগের নামকরণ শিখবো। যৌগগুলো তোমরা জানো যে আমাদের হাতে 3 ধরনের যৌগ আছে। হ্যাঁ, 3 ধরনের যৌগগুলো অম্ল, অ্যাসিড, বেস এবং লবণ। 3 ধরনের যৌগ আমরা চিন্তা করে থাকি। হ্যাঁ, যে রাসায়নিক যৌগসমূহকে 3টা প্রধান শ্রেণীতে বিভক্ত করা হয়। একটা হলো অ্যাসিড, একটা হলো বেস, হ্যাঁ, বেস হলো ক্ষারক, বেস বা ক্ষারক। আর একটা হলো অ্যালকালি।
অ্যালকালি বা ক্ষার এবং লবণ। লবণ আবার 3 ধরনের শ্রেণী আছে, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। তা এইখানে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করছি তোমাদের জন্য, এটা সহজে বোঝার জন্য। এই ম্যাট্রিক্সটা মনে রাখলে তোমরা যৌগের শ্রেণীগুলো বুঝতে পারবে। হ্যাঁ, এই সকল নেগেটিভ মূলক, হ্যাঁ, যে আছে সেই অক্সিজেন এবং হাইড্রোক্সাইড, নাইট্রাইট এবং অ্যামাইড, ইমাইড, হ্যাঁ, হাইড্রোজেনের সাথে এদের যে চার্জ নিরপেক্ষ যৌগ হবে পানি, এটা একেবারেই আমরা জানি। আর হাইড্রোজেনের সাথে এদের যে চার্জ নিরপেক্ষ যৌগ যেটা হবে অ্যামোনিয়া, সেটা ক্ষারক। আর হাইড্রোজেনের সাথে অন্যান্য যে নেগেটিভ আয়ন গুলো, যতগুলো তালিকা আমি দেখাইলাম, সবগুলো নেগেটিভ আয়ন হবে অম্ল বা অ্যাসিড। আর অন্যান্য পজিটিভ আয়নের সাথে হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সাইডের অক্সাইডের যৌগ হবে ক্ষার বা ক্ষারক। আর অন্যান্য পজিটিভ আয়নের সাথে এই এই অ্যামাইডের যে আয়নগুলো আছে, এগুলির মিলে লবণ তৈরি হয়। অন্যান্য পজিটিভ আয়নের সাথে অন্যান্য সকল নেগেটিভ আয়নের যৌগ হচ্ছে লবণ। তাহলে আমরা তো বুঝে গেলাম যে লবণ কোনটা হবে আর অ্যাসিড কোনটা হবে, ক্ষার কোনটা হবে। তো অ্যাসিডের নামকরণের নিয়ম, অ্যাসিডের নামকরণের নিয়মের মধ্যে তোমরা 3টা নিয়ম আছে, এই নিয়মগুলো একটু দেখে নাও। এই যে এই ছকটা দেখলেই হবে। আমাদের নেগেটিভ মূলকের নামের শেষে আমরা একটু আগে বলছি আইড থাকে, এট থাকে। এই আইড যুক্ত নেগেটিভ মূলকের নাম হবে হাইড্রোর সাথে মূলকের নাম বিয়োগ আইড প্লাস ইক অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রো কথাটা থাকবে, হ্যাঁ, ক্লোরাইডের সাথে ক্লোরাইড থেকে আইড বাদ দিয়ে ইক যুক্ত হয়েছে, আর অ্যাসিড শব্দটা থাকবে। প্রত্যেকটা অ্যাসিডের নামের শেষে অ্যাসিড শব্দটা থাকবে। আইড যুক্ত মূলকের নামের জন্য ওই আমাদের ক্লোরাস অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড মানে আস যুক্ত করতে হয় নামের শেষে। আর হলো এট বাদ দিয়ে ইক যুক্ত করতে হয়। ইক যুক্ত করতে হয়। এটের এটের জন্য ইক, আইটের জন্য আস, এবং আইড জন্য ইক এবং হাইড্রো, এই কথাগুলো থাকবে। হ্যাঁ, যেমন আমি এখানে একটা উদাহরণ দিই তোমাদেরকে, বুঝতে পারবে তাহলে। যেমন HCN, এটা সায়ানাইড আয়ন। সায়ানাইড আয়নের অ্যাসিড হবে হাইড্রোসায়ানিক অ্যাসিড। আর এটা হলো সায়ানেট আয়ন, এর নামের শেষে এট আছে, এই জন্য নাম হলো সায়ানিক অ্যাসিড। এটা হলো আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড আয়নের অ্যাসিড হলো আইসোসায়ানিক অ্যাসিড, হাইড্রো আইসোসায়ানিক অ্যাসিড। আর এটা হলো আইসোসায়ানেট, নামের শেষে এট আছে, এটা হলো আইসোসায়ানিক অ্যাসিড। তো এইভাবে থায়োসায়ানেট, নামের শেষে এট আছে, এই জন্য থায়োসায়ানিক অ্যাসিড, হাইড্রো কথাটা নাই। এটা আইসোথায়োসায়ানেট, এর জন্য হলো আইসোথায়োসায়ানিক অ্যাসিড, হাইড্রো কথাটা নাই। তাহলে এট যুক্ত নামের আগে হাইড্রো থাকবে না, আইডি যুক্ত নামের আগে হাইড্রো থাকবে। এই হচ্ছে তোমার অ্যাসিডের নামকরণ। আর ক্ষারের নামকরণ খুব সহজ। হ্যাঁ, ক্ষারকের নামকরণে কোনো সমস্যা নাই, আমরা জাস্ট মূলকের নাম দুইটা বললেই ক্ষারকের নাম হবে।
হ্যাঁ, ক্ষারকের নাম বা ক্ষারের নাম। হাইড্রোজেন ব্যতীত অন্যান্য সকল পজিটিভ মূলকের অক্সাইড ও হাইড্রোক্সাইড যৌগ হলো ক্ষারক। তা ক্ষারকের নামের নিয়মিত ধনাত্মক মূলকের নাম স্পেস আর অক্সাইড বা হাইড্রোক্সাইড বলতে হবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, আয়রন 2 হাইড্রোক্সাইড বা ফেরাস হাইড্রোক্সাইড। তাহলে এইভাবে যদি আমি সকল মূলকের তালিকাটা যদি আমার কাছে থাকে, তাহলে এই ক্ষারকের নামকরণ করতে কোনো সমস্যা নেই। আর হলো এই সংকেতটা, এই যে এইটা যেটা দিছি, এইটা যদি তুমি জানো ঠিক মতো যে কোনটা অ্যাসিড হয়, কোনটা ক্ষার হয়, কোনটা ক্ষারক হয়, তাহলে তুমি সহজেই ক্ষারকের নাম বা লবণের নাম বা অ্যাসিডের নাম বলতে পারবে। আর লবণের নাম ক্ষেত্রে লবণের নাম হলো ওই একেবারে সহজ। লবণের নামের ক্ষেত্রে ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়নের নাম বললেই হয়। হ্যাঁ, আর এখানে কোনো সমস্যা নাই। লবণের নামের ক্ষেত্রে বামে পজিটিভ মূলকের নাম ও ডানে নেগেটিভ মূলকের নাম বসবে। উভয় নামের মাঝে একটা স্পেস ফাঁকা রাখতে হবে। আর উভয় মূলকের নামের পূর্বে সংকেতে তাদের সংখ্যা ল্যাটিন শব্দে বলতে হবে। হ্যাঁ, যেমন এখানে আমরা উদাহরণ দিই। যেমন FeCl2 একটা লবণ, এটা লবণ হচ্ছে, এতে মূলক হলো ধনাত্মক মূলক হলো Fe2+ বা ফেরাস, এর ঋণাত্মক মূলক হলো ক্লোরাইড। সুতরাং যৌগটির নাম হবে আয়রন 2 ক্লোরাইড বা ফেরাস ক্লোরাইড। হ্যাঁ, এরকম ক্রোমাইল ফসফেটের সংকেত হলো ক্রোমাইল ফসফেট, দেখো নাম আছে ক্রোমাইল ফসফেট। তাই ক্রোমাইল মূলকের সংকেত হলো CrO2 ডাবল পজিটিভ এবং ফসফেট মূলকের সংকেত হলো PO4 ট্রিপল নেগেটিভ। সুতরাং ক্রোমাইল ফসফেটের সংকেত হবে CrO2, এটা যোজনী মিলায়া সংকেত করতে হয়, তোমরা জানো। এর যোজনী এর পায়ের কাছে, এর যোজনী এর পায়ের কাছে যাবে এবং এই দুটো মিলে সংকেত হবে, বা এটাকে একত্রে করে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে যে কোনো জটিল জটিল সংকেতকে আমরা খুব সহজেই মানে খুব সহজেই আমরা নাম দেখে সংকেত বানাইতে পারবো বা সংকেত থেকে নাম বানাইতে পারবো। তো এগুলি তোমাদের একটু খেয়াল রাখতে হবে, সংকেত কিভাবে লিখতে হয়, নাম কিভাবে করতে হয়। তো আমরা মোটামুটি আজকে একটা কাজ করলাম, যে সংকেত এবং নাম। হ্যাঁ, তাহলে আমরা যদি জিঙ্কেট, তাহলে সংকেত কি হবে? জিঙ্কেট এর সংকেত কি বলো? জিঙ্কেটের সংকেত কি হবে? তাহলে জিঙ্কের সংকেত হলো Zn। জিঙ্কের সংকেত হলো Zn। আর জিঙ্কেটের সংকেত হলো Zn2 পজিটিভ। আর জিঙ্কেটের সংকেত হলো ZnO2 নেগেটিভ। তাহলে সংকেত কি দাঁড়াবে বলো? জিঙ্কেটের সংকেত কি? Zn, Zn O2।